তো আজকে আমরা শুরু করব প্রবাহী তড়িতের 3 নম্বর লেকচার এবং আজকে আমরা বেসিক্যালি রোধের সমবায় এবং ওর উপর ব্যাটারির সমবায় এবং আজকে আমরা শিখব যে কীভাবে বর্ণ থেকে অর্থাৎ একটা রেজিস্ট্যান্সের উপরে যেগুলো কালার কোডিং থাকে সেই কালার কোডিং দেখে আমরা কী করে রোধের ভ্যালুকে নির্ণয় করতে পারি। শান্ট সম্পর্কে ডিসকাস করব, শান্ট এবং ওর পর গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কী পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় সে সম্পর্কে ডিসকাস করব। তো চলো শুরু করি। ইয়েস, আই এম সুজিত সামন্ত অ্যান্ড দিস ইজ ইয়ার প্যারাস ইউটিউব চ্যানেল এভরিথিং। চলো শুরু করি। প্রথম আজকে যেটা ডিসকাস করব রোধের সমবায়। রোধের সমবায় তোমরা আগের চ্যাপ্টারে ধারক ধারকত্ব সেখানে ধারকের সমবায় পড়ছিলে। সেখানে আমরা দুরকম সমবায় পড়তাম, একটা ছিল শ্রেণী, একটা সমান্তরাল। এখানেও একদম একই কাজ হবে, আমরা রোধের ক্ষেত্রেও একটা শ্রেণী সমবায় শিখব আর একটা সমান্তরাল সমবায় শিখব। আচ্ছা, তো প্রথম বেসিক্যালি আমরা ডিসকাস করবো আগে শ্রেণীটাই শিখে নিই। শ্রেণী সমবায় তো দেখো সেখানে যেমন আমরা সেই শ্রেণী সমবায়ের ডেফিনেশানে বলা ছিল, আমি এখানে ডেফিনেশান ডিসকাস করছি না বেশি। আমার শ্রেণী সমবায়ের নিয়ম কী হতো যে একটা রোধের শেষ প্রান্তের সঙ্গে আরেকটা রোধের প্রথম প্রান্তকে যদি পরপর জোড়া হয়, ঠিক লাইন বাই লাইন একদম, তাহলে ওই ধরনের সমবায়কে বলতাম আমরা শ্রেণী সমবায়। এখানে একদম সেম কাজ হবে, তুমি অনেকগুলো রোধকে তাহলে পরপর যোগ করো, একটা শেষ প্রান্তের সঙ্গে আরেকটার প্রথম প্রান্ত, ঠিক আছে। আমি 3টা ধরলাম, তুমি চাইলে আরও ধরতে পারতে। আর পুরো সিস্টেমটাকে আমি একটা ব্যাটারির সঙ্গে যোগ করে দিই, অসুবিধা নেই। ব্যাটারির বিভব ধরো, বিভব পার্থক্য ভি। আচ্ছা, এবার বিভিন্ন পয়েন্টের নামগুলো দিই হিসাব করার জন্য। ধরো এই পয়েন্টটা এ, এই দুটো রোধের মাঝের পয়েন্টটা বি, এই দুটোর মাঝের পয়েন্ট হচ্ছে সি, আর এই দিকের পয়েন্টটা ডি। অসুবিধা নেই। আচ্ছা দেখো, শ্রেণী সমবায় হলে সে আমরা আগের নিয়ম কী জানতাম যে এর প্রত্যেকের মধ্যে দিয়ে কারেন্টটা সমান হবে, আইটা অর্থাৎ প্রত্যেকের মধ্যে দিয়েই আই কারেন্টই যাবে। আমরা ওহমের সূত্র থেকে কী জানতাম, ভি সমান আই আর, মানে অ্যাকচুয়ালি আই সমান হতো ভি বাই আর, সেখান থেকে ভি সমান আই আর পাওয়া যেত, ঠিক আছে। তো আমি এখানে তাহলে প্রত্যেকটা রোধের ক্ষেত্রে কত কত করে বিভব প্রভেদ হয় মাপি। প্রথমটার জন্য কত হবে আমি বলতে পারি, আচ্ছা দেখো এই পয়েন্ট এ আছে, মানে এই পয়েন্টের বিভব আছে ভি এ, এই পয়েন্টে ভিবি, আমাকে বিভব পার্থক্য বের করতে হতো, তাহলে কী করবো, ভি এ মাইনাস ভিবি। কেন? কারণ আমরা ধরি এটা যে প্লাসের দিকটা হচ্ছে উচ্চ বিভব আর মাইনাসের দিকটা হচ্ছে নিম্ন বিভব, তার মানে আমাকে সঙ্গে বেশি বিভব থেকে কম বিভবটা বিয়োগ করতে হবে। তাহলে প্রথম, আচ্ছা রোধের নামগুলো যে ধরো প্রথমটা R1, এটা R2, এটা R3। তাহলে প্রথম রোধের ক্ষেত্রে কী হবে, বিভব পার্থক্য কী আছে, ভি এ মাইনাস ভিবি। আবার বিভব পার্থক্য সমান কী হয়, কারেন্ট ইন্টু রোধ। কারেন্ট তো আই আছে আর রোধ আছে প্রথমটার R1, বুঝছে। তুমি একই রকমভাবে দ্বিতীয়টার বের করো। দ্বিতীয় রোধের ক্ষেত্রে কী আসবে, ভিবি মাইনাস ভিসি। দেখছো 2 নম্বর রোধটা এদিকে আছে ভিবি, এদিকে হবে ভিসি, বিয়োগ করলে বিভব পার্থক্য পাওয়া যাবে, সমান হবে IR2। আচ্ছা তৃতীয় বের করো। হ্যাঁ, এরকম যদি আরও থাকে পরপর এন নাম্বার বেরোতে পারে। আচ্ছা ওটা হবে দেখো ভিসি মাইনাস ভিডি সমান IR3। দেখো এখানে আমার কাজ হবে একদম সিম্পল। আমি কি করব, এই 3টাকে একসঙ্গে যোগ করে দেবো। তাহলে যোগফল কত হবে, তুমি দেখো আমি একবার কি কাজটা করবো, দেখো এখানে মাইনাস ভিবি ছিল প্লাস ভিবি ছিল, যোগ করলে কেটে ফেলে যাবে, মাইনাস ভিসি প্লাস ভিসি কেটে যাবে, থাকে কি শুধু ভিএ মাইনাস থাকবে, তাহলে ভিএ মাইনাস ভিটি। আর ওখানে দেখো আইটা কমন যাবে আর সবগুলো যোগ হয়ে যাবে, যদি আরও থাকতো পরপর যোগ হতো, ঠিক আছে। আমাকে যেহেতু শ্রেণী সমবায় ধরতে, তাহলে আমাকে সেই শ্রেণী সমবায়ের তুল্য রোধ বের করতে হবে। এখানে আমি ধরি তাহলে যে তুল্য রোধ এখানে যেহেতু সিরিজ আছে তাহলে আর এস ধরবো আমি, এস ফর সিরিজ। তাহলে এখন আমি অতগুলো রোধের বদলে একটাই রোধ দিয়ে কাজ করে দেবো এরকম, অর্থাৎ একটাই রোধ থাকবে যেমন ব্যাটারি ছিল থাকবে, ঠিক আছে। কারেন্ট তো আই যাবে, হ্যাঁ, আর এই পয়েন্টটার এ ছিল, এই পয়েন্টটার ডি ছিল। এখন ওভারঅল এই পয়েন্ট ডি ছিল, এই পয়েন্ট এ ছিল, এই পয়েন্ট ডি ছিল, তাহলে ওর মাঝে অতগুলোর বদলে আমি এখন একটা করছি,
এই রোধটার মান হচ্ছে RS। তাহলে এর ক্ষেত্রে আমি কি পাবো দেখো, VA মাইনাস VD সমান কি পাবো, VA মাইনাস VD সমান হবে IRS হবে। তুমি আগেরটাকে 1 নম্বর সমীকরণ বলে রাখতে পারো, এটাকে 2 নম্বর দাও। 1 আর 2 কে তুলনা করে দাও, দেখো এখানেও আছে VA মাইনাস VD, এখানে আছে VA মাইনাস VD, তাহলে বলতে পারি এইটা সমান এইটা। তাহলে করলে কি আসবে দেখো, 1 নম্বর আর 2 নম্বরকে তুলনা করে, 1 ও 2 তুলনা করে পাই, দেখি কি পাই। আমি যেটা পাচ্ছি এখান থেকে IRS সমান I ইন্টু R1 প্লাস R2 প্লাস R3 আসবে। তুমি চাইলে দেখো I দুদিকে কেটে যাবে, তাহলে তুমি তুল্য রোধ কত পেলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে, সিম্পলি ওদের যোগ। হ্যাঁ, অর্থাৎ RS সমান কি হবে, R1 প্লাস R2 প্লাস R3, যদি আরও থাকতো পরপর এখানে সিম্পলি তুমি আরও যোগ করে দিতে, ঠিক আছে। ব্যাস, এই আমার বেসিক শ্রেণী সমবায়ের কাজ ছিল। 2 নম্বর আমরা যেটা শিখব, সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায় বেসিক্যালি তোমরা জানো, সেখানে কী হতো, প্রত্যেকটা রোধের প্রথম প্রান্ত একসঙ্গে যোগ থাকতো আর শেষ প্রান্ত একসঙ্গে যোগ থাকতো, এটাই নিয়ম হতো। যদি আরও থাকে পরপরের দিকে থাকবে, আমি লিখছি না বেশি, এটা R1, এটা R2, এটা R3, অসুবিধা নেই। আচ্ছা, এই পয়েন্ট থেকে একটা ব্যাটারি দিয়ে যোগ করা আছে, এই পয়েন্টের নাম দিলাম A, এই পয়েন্টের নাম দিলাম B, অসুবিধা নেই। আচ্ছা দেখো, আমি এখান থেকে যদি I কারেন্ট পাঠাই, দেখো 3টা রাস্তায় ভাগ হয়ে যাবে, দেখতে পাচ্ছ কি, একদম হচ্ছে মিছিলের মতো। একটা বড় মিছিল যাচ্ছিল, একটা পোল, মানে একটা খাল ফেরাতে হবে, 3টা পোল আছে, একটা পোল দিয়ে কেন যাবে, 3টা পোল দিয়ে ভাগ হয়ে গেল, ঠিক আছে। অর্থাৎ ধরলাম আমি এখান থেকে যাচ্ছে I1 কারেন্ট, এখান থেকে যাচ্ছে I2, এখান থেকে যাচ্ছে আর I3। হ্যাঁ, আর বিভব যেমন V ছিল তুমি রাখতে পারো, অসুবিধা নেই। আচ্ছা, আগেরটাতে দেখো প্রত্যেকের আমি সেই বিভব বের করছিলাম, মনে হয় R1 কত বিভব, এর কত বিভব, এর কত বিভব। এখানে আমি বের করব যে প্রত্যেকটার মধ্যে দিয়ে কত পরিমাণ কারেন্ট যাচ্ছে, I1 এর মান কত, I2 এর মান কত, I3 এর মান কত। কারণ আমরা I সমান কি জানতাম ওহমের সূত্র থেকে, V/R। V মানে হচ্ছে বিভব প্রভেদ, এখানে আসবে VA মাইনাস VB, আর রোধ যেমন যার আছে, ঠিক আছে। তাহলে প্রথম রোধের ক্ষেত্রে তার ক্ষেত্রে কি প্রভাব হবে, I1 প্রবাহ মাত্রা। I1 সমান কি আসবে, V মানে এখানে VA মাইনাস VB বাই R1। কারণ তুমি দেখো, হ্যাঁ, কারণ এটা সমান্তরাল সমবায় আছে, মানে কি প্রত্যেকের বিভব পার্থক্য সমান হয়। শ্রেণীতে ছিল প্রত্যেকের মধ্যে দিয়ে কারেন্টটা সমান, আইটা সমান, বিভব আলাদা, কিন্তু এখানে প্রত্যেকের বিভবটা সমান, কারণ প্রত্যেকের প্রথম আর শেষ প্রান্তে একই আছে, কিন্তু কারেন্ট আলাদা হয়ে যাবে। তুমি একই রকমভাবে দিতে বের করতে পারো, I2 এর মান কত হবে তাহলে, VA মাইনাস VB বাই R2। হ্যাঁ, একই রকমভাবে তুমি I3 বের করতে পারো, VA মাইনাস VB বাই R3। আচ্ছা দেখো, আমার তো মোট কারেন্ট যাচ্ছিল I, সেটা এখন 3টা রাস্তায় ভাগ হয়ে গেছে, তাহলে আমি বলতে পারি I সমান হবে I1 প্লাস I2 প্লাস I3। তাহলে মোট প্রবাহ, মোট তড়িৎ প্রবাহ, হ্যাঁ, মোট তড়িৎ প্রবাহ মাত্রা। আচ্ছা, তাহলে I সমান আমি কি পাবো, সবগুলোর যোগফল। হ্যাঁ, মান বসাও। দেখো, একবার মান বসিয়ে আমি VA মাইনাস VBটা কমন নিতে পারি, একবার করে দিচ্ছি, আর বেশি খাটাখাটি করবো না। VA মাইনাস VBটা কমন নিলে এখানে থাকে একটা 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, এটা আসবে। এবার ধরবো আমি অতগুলো রোধের বদলে যদি আমি একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স ইউজ করি, তাহলে কি হবে, মানে এখন আমি অতগুলোর বদলে একটা ইউজ করব, যার তুল্য রোধ ধরে নেবো আমি
আর অফ পি, পি ফর প্যারালাল, এটা সমান্তরাল মানে প্যারালাল কম্বিনেশন আছে এখানে। একটা ব্যাটারির সঙ্গে একই রকমভাবে যোগ করবো আমি, সে কারেন্ট যাবে আই, রোধ আছে আর পি, আর বিভব আছে ভি। আচ্ছা, এই বিন্দুর নাম দিলাম এ, বিন্দু পি যেমন ছিল এ বি। তাহলে লিখো যে তুল্য রোধ আর পি হলে তাহলে ওর বিভব ওর মধ্যে কারেন্ট কত হবে? আই সমান ভিএ মাইনাস ভিবি বাই আর পি। তাহলে একই রকমভাবে আমি আবার এটাকে 1 নম্বর দিয়ে রাখো, এটা 2 নম্বর দাও, 1 আর 2 কে তুলনা করবো। আচ্ছা দেখো, একে একবার কম্পেয়ার করে লিখে দিই, দেখো দেখা যাচ্ছে একদম জলজল করছে। এখানে আই সমান ছিল এই পুরো পোর্শনটা, এখানে আই সমান পেয়েছি এইটা। আবার দেখো ভিএ মাইনাস ভিবি এরও আছে এরও আছে, দুটো কেটে যাবে, তাহলে থাকে কি 1/rp সমান এইটা। তাহলে লিখো যে 1 আর 2 কে তুলনা করে পাই কি পাই না 1/rp সমান হবে 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3 প্লাস তুমি যত এর সঙ্গে আরও প্যারালালে যোগ করবে তত ওর সঙ্গে জাস্ট 1 করে অ্যাডিশন হয়ে যাবে। এটা সিম্পল। যদি এন সঙ্গে থাকে তাহলে এন নাম্বার পর্যন্ত চলবে, আর এন 1/rn। আচ্ছা, তোমরা তাহলে একটা প্রবলেম দিচ্ছি, এটা একদম সহজ প্রবলেম। আচ্ছা, আমি ধরলাম দুটো প্রান্ত আছে এ, এটা বি, আর এই রোধগুলোর মান দেওয়া আছে, এটা ধরো 5 ওহম, এটা 10 ওহম, এটা 15 ওহম। আমাকে বললো এ ও বি প্রান্তের মধ্যে তুল্য রোধ বের করো। এটা একদম সহজ প্রবলেম। আর ও এ বি কত হবে বের করো। তো দেখো এখানে কাজ আমার খুব সিম্পল ছিল। আমি 1/r এ বি সময় লিখতে পারি 1/5, 1/10, 1/15, কারণ সমান্তরালে ছিল। আচ্ছা, সিম্পলি লসাগু তুমি 30 নাও, 30 নিলে 6 3 2 11/30, তাহলে অতএব আর এ বি সমান কত আসবে? 30/11। এটা একটু হিসাব করলে মোটামুটি 2.7 এত ওহম মতো আসে। আচ্ছা, এখান থেকে যেটা বোঝা যায় সেটা হচ্ছে মেন গুরুত্বপূর্ণ বিষয়। ক্যালকুলেশন তো যে কেউ করে ফেলবে, সোজা ক্যালকুলেশন। ব্যাপারটা হচ্ছে তুমি দেখো এই তিনটার মধ্যে যেটা সবথেকে ছোট ছিল, কোনটা ছোট ছিল সবথেকে? 5 ওহম। এর ভ্যালু দেখো তার থেকেও ছোট বেড়েছে। এখানে আমরা দেখবো কি তাহলে যে কোনো সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তার যে তুল্য ধারকত্বের মান সেটা ওদের মধ্যে যে সবথেকে ছোট ক্ষুদ্রতম তার থেকেও ছোট। এখান থেকে আমি ইজিলি বলতে পারি যে এই আর অফ এ বি সেটা ছোট হবে ফ্রম ওদের মধ্যে যেটা সবথেকে ছোট। আমি আর ওয়ান ধরলাম সেটা ছোট, বুঝতে পারছো? তোমাকে ডিরেক্ট প্রশ্ন দিতে পারে যে প্রমাণ করো সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তার তুল্য রোধের মান ক্ষুদ্রতম রোধের থেকে ক্ষুদ্র হয়। প্রশ্নটা লিখলেও তাহলে ওইটাই যে আমরা এখানে দেখবো যে সমান্তরালের তুল্য রোধ কি হয়? ক্ষুদ্রতম রোধের থেকেও ক্ষুদ্র হয়, রোধের থেকেও ক্ষুদ্র হয়। এটা করতে হবে আমাকে প্রমাণ করো, ঠিক আছে? এটা প্রমাণ করতে হবে। তুমি সিম্পলি তাহলে যে কোনো রোধের ধরে নাও R1 R2 R3। তুমি আরো ধরতে পারতে, তোমার ইচ্ছা। আচ্ছা, এই তো ব্যাপার। এটা দিলাম R1, এটা R2, এটা R3। আমরা তুল্য রোধের এখানে সূত্র কি দেখছিলাম, যেটাকে আমি এ বি ধরি, তাহলে বেরোবে আর অফ এ বি তখন কী হয়? 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3, এইভাবে। আচ্ছা, আমি ধরে নিই এখানে যে R1টা হচ্ছে ওদের মধ্যে সব থেকে ছোটো ছিল, মানে তিনটার মধ্যে R1টা সব থেকে ছোটো। ধরি R1টা হচ্ছে ক্ষুদ্রতম রোধ। আচ্ছা, তাহলে আমি এই ব্যাপারটাকে কী লিখবো দেখো, আমি চাইলে আর পর আরও যোগ করতে পারতাম। হ্যাঁ, তাহলে একে আমি লিখবো এখন
আর অফ এ বি থাকবে সমান 1/r1টাকে রাখবো। আচ্ছা, এটা বাকি রেখে বাদ বাকি অংশটাকে আমি একটা ব্র্যাকেটে ধরে নিতে পারি, প্রথমটাকে বাদ দিয়ে, যেটা ক্ষুদ্র ধরছি সেটা বাদ দিয়ে। তাহলে ওগুলোকে যোগ করলে তো আমি সবসময় ধনাত্মক রাশি পাবো। তার মানে আমি কী পাবো? 1/r1 প্লাস ধনাত্মক রাশি, ধনাত্মক রাশি, ঠিক তো? তাহলে এবার তুমি বলো, কোনো রাশির সঙ্গে আরও কিছু যোগ করলে তবে এর সঙ্গে সমান হয়। তাহলে এখানে 1/r1 বড় হবে না 1/rab বড় হবে? অবশ্যই 1/rab বড় হবে, কারণ এর সঙ্গে কিছু যোগ করলে তবে এর সঙ্গে সমান হয়। আমরা এখান থেকে পাচ্ছি 1/rab এটা বড় হবে ফ্রম 1/r1 হবে। এবার তুমি সিম্পলি কণাকণি গুণ বলো, বা তুমি জানো যে নিচে যার বড় হয় বা নিচে যার ছোট হয় সে কি আলটিমেট বড় হয়, মানে উল্টে যাবে জাস্ট ব্যাপারটা। তাহলে এটা হয়ে যাবে আর এ বিটা ছোট হয়ে যাবে ফ্রম আর1। এটা বুঝতে পারছো না? পারেন তুমি 1/5 ধরছিলে, 1/2 ধরছিলে, এই ক্ষেত্রে 1/2 বড়। একে উল্টে দিলে তখন হয়ে যাবে 2টা হয়ে যাবে ছোট, 5টা হয়ে যাবে বড়। একদম সেম এখানে হচ্ছে। হ্যাঁ, এর বহু কারণ আছে। তুমি ভাবো, আমরা রোধের কনসেপ্টে কি জানতাম, যে যখন কোনো পরিবেশের মধ্যে দিয়ে ইলেকট্রন বা যে কোনো আধান যখন যায় সে যে পরিমাণ বাধা পায়। তোমার কাছে যদি বেশি অপশন চলে আসে, তোমার আর বেশি ধাক্কাধাক্কি হবে? একটা রাস্তা দিয়ে যাচ্ছিলে, হঠাৎ করে তুমি দেখলে যে এখন আমার 3টে রাস্তা দেখা গেছে, 3টে রাস্তার লোক ভাগ হয়ে যাবে, তাহলে তখন ঝাঁকাঝাঁকি থাকাথাকি কমে যাবে, মানে রোধ কমে যাবে। তো বেসিক্যালি এবার আমরা ডিসকাস করব যে কার্বন রোধকের বর্ণ সংকেত সম্পর্কে, এবং আমরা শিখবো যে কীভাবে বিভিন্ন রকম কালার কোডিং থেকে আমরা তার রোধের ভ্যালুকে ক্যালকুলেট করতে পারি। তো হেডিং লাগা তাহলে কার্বন রোধকের ক্ষেত্রে কার্বন রোধের বর্ণ সংকেত। এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, এবং বেসিক্যালি তোমরা যখন বিভিন্ন রকম প্র্যাকটিক্যাল করবে ইলেকট্রিক সার্কিটের ওপর, ইলেকট্রনিক্স, ঠিক আছে, সেখানে তোমাকে বিভিন্ন রকম রোধের কম্পোনেন্ট ইউজ করতে হয়, যেমন আমার ডিবাতে ছিল, ঠিক আছে। অর্থাৎ এই ধরনের বিভিন্ন রকম রেজিস্ট্যান্সগুলো ইউজ করা হয়, এতে বিভিন্ন রকম কালারের কোডিং দেওয়া থাকে, ঠিক আছে। 4টা কালারের কোডিং থাকে। তো আজকে আমরা বেসিক্যালি শিখবো যে কোন কালারের কীরকম কী মিনিং হয় এবং কোন কালার কোথায় থাকলে তার কত ভ্যালু বোঝায়। সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, কারণ তোমাকে প্র্যাকটিক্যাল করার সময় যখন কলেজে প্র্যাকটিক্যাল করবে ইলেকট্রিক সার্কিটের উপর, সেখানে তোমাকে কালার কোডিং থেকে চিনে যেতে হবে যে এটা কত ওহমের রেজিস্ট্যান্স। তুমি সবসময় মাল্টিমিটার নাও পেতে পারো, তোমাকে মাল্টিমিটারে মাপতে পারো, ঠিক আছে, সেটা হতে পারে, কিন্তু সবসময় অ্যাভেলেবল না থাকতে পারে। হ্যাঁ, এবার তোমার মনে প্রশ্ন হতে পারে, হঠাৎ করে আমি তো রোধের গায়ে ভ্যালু লিখে দিতে পারতাম, তাহলে ঝামেলা মিটে যায়, তাহলে আমার কালার কোডিংও শিখতে হয় না, কিছু শিখতে হয় না। বেসিক্যালি কি হয়, তুমি রোধের যদি সাইজগুলো দেখো বুঝতে পারবে, তুমি ছোটো ছোটো সাইজের হয়, ওর ভ্যালু একটা আছে হয়তো 100 কিলো ওহম, কোনোটা আছে 1 মেগা 10⁶, বুঝতে পারছো, 6টা শূন্য। ওই অত হাই রেজিস্ট্যান্স আছে খুব ক্ষুদ্র একটা জায়গাতে, তুমি ওখানে লিখলে কিছু লেখা পড়তে পারবে। মেন সমস্যাটা কী হয়ে যায়, তো লেখা প্রথম নতুন অবস্থায় তুমি পড়তে পারবে, বারবার ইউজ করার ফলে তোমার হাতের ঘষা খেয়ে লেখা উঠে ফেলে যাবে। তখন তোমার কাছে 100 ওহমও যায় আর 1 মেগাও তা, যেখানে কিছু তারপরে বুঝিয়ে দেবে, ঠিক আছে। বেসিক্যালি এই সমস্যার জন্য, যেহেতু খুব সাইজে খুব ছোট হয়, সেই জন্য ভ্যালু লেখার থেকে একটা কালার কোডিং দেওয়া হয়, যাতে দেখে বোঝা যায় যে কোনটা কী, ঠিক আছে। তো বেসিক্যালি রোধের উপর কালার কোডিংটা এইভাবে থাকে। এটা তোমার একটা রোধ বলে ভাবো, আমি বড়ো করে রাখতেছি, দুদিকে দুটো টার্মিনাল থাকে, প্রান্ত থাকে, ঠিক আছে। 3টে কালার থাকে, 3টে কালার কোডিং থাকে। হ্যাঁ, এটা প্রথম একটা, আচ্ছা, হ্যাঁ, এখানে বিভিন্ন রকম কালার থাকতে পারে, এখানে থাকবে। আর শেষমেশ আরেকটা কোডিং থাকে, বেসিক্যালি 4টা কালার ইন্ডিকেট করে আর কি, হ্যাঁ, যেগুলো কার্বন রোধ হয় সেগুলো এভাবে থাকে। তো কোন কালারে কীরকম মিনিং হয় সেটা বলি আমি। দেখো, অ্যাকচুয়ালি প্রথম যে 3টা, এটা বোঝায় রোধের মানকে। আমি যেই রোধ ওর ভিতরে দিয়ে রাখছি তার রোধের মান কত হবে, ঠিক আছে। আর এই শেষে যে 4 নম্বর যে টার্মিনালটা থাকে, ওটা বোঝায় টলারেন্স, ত্রুটি। মানে আমি যত রোধ বলে এখানে রাখছি তার কত ভুল, মানে কত বেশি হতে পারে বা কত কম হতে পারে ম্যাক্সিমাম,
কতটা ভুল হওয়ার চান্স সেটা, এটাকে বলে টলারেন্স বা ত্রুটি। ঠিক আছে, ত্রুটি, হ্যাঁ টলারেন্স বলে। এই শেষমেশ এখানে 4 নম্বরটাতে কি কালার দেওয়া থাকলে তুমি বুঝবে যে ওতে কত % ত্রুটি আছে, সেটা তো শিখে নাও। যদি শেষ প্রান্তে সোনালি কালার করে থাকে, সোনা, ঠিক আছে, যদি শেষমেশ সোনার দাগ দেওয়া থাকে, ঠিক আছে, হ্যাঁ সোনার দাগ বা সোনার কালার, ঠিক আছে, হ্যাঁ সোনা মানে এজি তোমরা জানো। যদি শেষমেশ সোনার দাগ দেওয়া থাকে এজি, তাহলে ওটা ইন্ডিকেট করে যে ওই রোধকটা ±5% ভুল হতে পারে। যা রোধ থাকে, যদি 100 ওহমের রোধ হয় তাহলে হতে পারে 105 বা 95, কম হতে পারে 5% বা 5% বেশিও হতে পারে। ঠিক আছে, একবারে অ্যাকুরেট বলে কিছু হয় না, ঠিক আছে, একটু এদিক ওদিক হতে পারে। আচ্ছা, যদি দেওয়া থাকে রূপোর দাগ, যদি রূপোর দাগ থাকে AU, তাহলে ওটা ইন্ডিকেট করে ±10% হিরো। 10% মানে যদি 100 ওহমের রোধ হয় 110 হতে পারে ম্যাক্সিমাম, বা এদিকে 90 হতে পারে, কম বা বেশি, ঠিক আছে, 10%। আরেকটা থাকে নো কালার, কোনো কিছু থাকে নো কালার, সেটা ইন্ডিকেট করে ±20% এরর। বুঝতে পারছো? তাহলে সব থেকে ভালো হবে যদি সোনার কোটিং থাকে, ভুলটা কম পাওয়া যাবে, ঠিক আছে, 5% মাত্র। ত্রুটি। আমি তোমাদেরকে ত্রুটি শিখে দিলাম, এখনও মাপা শিখাইনি। মানে আগে তোমাকে বুঝে নিতে হবে যে ব্যবসা করলে তুমি সর্বোচ্চ কত লস খেতে পারো, সেটা বলে দিয়েছি, এবার ব্যবসাটা শেখাবো। হ্যাঁ, এই কালারের কোন কালারের কত নাম্বার দিয়ে বোঝায় সেটা তুমি চাইলে সিরিয়ালি মুখস্থ রাখতে পারো। আর যদি কারো সিরিয়াল মুখস্থ রাখতে অসুবিধা হয় তার জন্য একটা বিশেষ একটা বেশ ইকুয়েশন আছে আর কি। ইকুয়েশন বলতে একটা খুব ফেমাস একটা ডায়লগ আছে, হ্যাঁ সে ডায়লগটাও করতে পারো, ঠিক আছে। আচ্ছা, আমি একটা লোকের নাম লিখি, বিবি রয়। বিবি রয় একটা লোকের নাম, রয় তার টাইটেল, বিবি তার নাম, ঠিক আছে। কোথাকার লোক? অফ গ্রেট ব্রিটেন, ঠিক আছে, ব্রিটেনের লোক, ঠিক আছে, গ্রেট ব্রিটেনের, গ্রেট ব্রিটেন। তার কি আছে? তাহলে তার নাম হচ্ছে বিবি রয়, কোথাকার লোক? গ্রেট ব্রিটেনের লোক। হ্যাজ, তার কি আছে? হ্যাজ ভেরি গুড ওয়াইফ। তাহলে আমি কি বললাম? বিবি রয় এটা লোকের নাম, এখানে রোধের ভ্যালুগুলো এগুলো বুঝাবে, এই বি বি আর ও ওয়াই, এই ক্যাপিটাল জি বি ভি জি ডব্লিউ, এগুলো হচ্ছে কটা কালার হলো দেখো তাহলে? 1 2 3 4 5 6 7 8 9 10টা। এই 10টা কালার তুমি পরপর চাইলে সিরিয়ালি মনে রাখতে পারো, বা তুমি এই একটা ডায়লগ দিয়ে মনে রাখতে পারো। কী হলো তাহলে? বিবি রয় অফ গ্রেট ব্রিটেন, যার বাড়ি গ্রেট ব্রিটেন, ঠিক আছে, গ্রেট ব্রিটেনের লোক, হ্যাজ ভেরি গুড ওয়াইফ। আচ্ছা, এবার দেখো কোন কালারের কি মিনিং। বি স্ট্যান্ডস ফর ব্ল্যাক, কালো, এটা ব্রাউন, মানে তাহলে এটা হবে, প্রথমে ছিল কালো, এটা হবে বাদামি। আচ্ছা, আর ফর রেড, হ্যাঁ মানে লাল, এটা অরেঞ্জ, অরেঞ্জ মানে কি বলে? কমলা। ওয়াই ফর ইয়েলো, ইয়েলো মানে হলুদ। আচ্ছা, জি ফর গ্রিন, আচ্ছা জি ফর গ্রিন বলতে পারো মানে সবুজ। বি ফর ব্লু, বিটা তুমি বলতে পারো ব্লু মানে নীল। ভি ফর ভায়োলেট। জি ফর গ্রে, এই জি ফর গ্রে, তাহলে দেখো কতগুলো জি ছিল, আগে একটা ছিল জি ফর গ্রিন, এই জি ফর গ্রে। গ্রে মানে এবার হবে ধূসর, এটা ইন্ডিকেট করছে হোয়াইট।
দেখো তুমি চাইলে এই কালার কোডিংকে পরপর সিরিয়ালি মুখস্থ রাখতে পারো, যে প্রথমটা হয় কালো, বাদামি, লাল, কমলা, হলুদ, সবুজ, নীল, বেগুনি, ধূসর, সাদা। যদি সিরিয়ালি না মনে রাখতে চাও তাহলে এই ডায়লগটা মনে রাখবে, ব্যাস। হ্যাঁ, এবার বলি কোন কালারটা কত নম্বর সংখ্যাকে বোঝায়, ইন্ডিকেট করে, কারণ আমাকে দেখে তার রোধের মান বের করতে হবে। আচ্ছা, কোন কালারের কত নাম্বার দ্বারা ইন্ডিকেট করা হয়? ব্ল্যাকটাকে ইন্ডিকেট করা হয় 0 দ্বারা, 0। ওর উপর বাদামিকে 1, ব্রাউন, রেড 2, অরেঞ্জ 3, ইয়েলো 4, গ্রিন 5, ব্লু 6, ভায়োলেট 7, গ্রে 8 আর হোয়াইট 9। ঠিক আছে, এইভাবে তুমি কালার কোডিং ইউজ করে কোনো রোধকে প্রকাশ করতে পারো। আচ্ছা, এবার শিখাই যে কীভাবে রোধের মান নির্ণয় করতে হয়, সে নিয়মটা। এটা তো কোন কালারের কত নাম্বার সেটা বললাম। তো দেখো আমার কাজ একদম সিম্পল, আমি তাহলে একটা রোদ ধরে নিয়ে তাহলে হিসাব করতে তাহলে সুবিধা হবে। আচ্ছা, আমি তো এটাকেই বলতে পারি, কত সুন্দর চকচক করছে, ঠিক তো? প্রথমটা কি ছিল? এটাকে কি বলা যায়? ব্লু, নীল। তাহলে প্রথমটা এখানে আছে ব্লু, হ্যাঁ, প্রথমটা ব্লু আছে, তারপরটা ব্ল্যাক আছে, ব্ল্যাক আছে, তারপরটা গেছে গ্রিন। এটা রেড নয়, আমি তাহলে এটাকে ধরে নিই ওই গোল্ড কালার, ওটা আমি তাহলে সোনা ধরে নিই, এজি। এবার তাহলে লেখার নিয়মটা আমি শিখাই। প্রথম যে দুটো কালার আছে তুমি সিম্পলি ওদের করেসপন্ডিং যে নাম্বার সেটাকে বসিয়ে দাও। ব্লুতে কত নম্বর ছিল? 6 নম্বর, তাহলে ব্লুর জন্য 6 লিখলাম। ওর পাশে কীগুলো আছে? ব্ল্যাক, ব্ল্যাকের কথা 0, 0 বসলো, ইনটু। এবার 3 নম্বর যে কালারটা থাকবে সেটা হচ্ছে 10 টু দি পাওয়ারের মাথায় বসবে, মানে ইনটু 10 টু দি পাওয়ার কি আছে? গ্রিন, গ্রিন মানে 5, 10 টু দি পাওয়ার 5 অত ওহম। হ্যাঁ, এইবারে এজি দিয়ে তৈরি, মানে সোনা দিয়ে, সোনা কত হতে পারে? +-5, তাহলে যা বেরাইছে ওটা +-5%। বুঝতে পারছো? এটা তুমি হিসাবগুলো কথা পাবে বলো তো। এটা দেখো, এই শূন্যটা আমি পাঠিয়ে দিলে এটা 10⁶ হয়ে যাবে। 10⁶ মানে মেগা বোঝায়, তাহলে এটা আসবে 6 মেগা ওহম +-5%। তাহলে দেখো আমার নিয়মটা কি হলো, প্রথম দুটো কালার কোডিংকে আমি সিম্পলি নাম্বার দ্বারা লিখে দিয়েছি, 3 নম্বর কালার কোডিংটা হবে 10 টু দি পাওয়ারের মাথায়, যা হবে হিসাব করলে সেটা উত্তর। আচ্ছা, এটা একটা গেল, আমি তোমাদেরকে তাহলে আরেকটা করতে দিই। হ্যাঁ, দেখি তোমরা এবার কি করো। হ্যাঁ, আমি তোমাদেরকে একটা রোদ দিলাম, এর একই রকমভাবে 3টে কালার প্রথমে থাকবে আর শেষে একটা কালার থাকে। আমি প্রথম 3টে কালার ধরে নিই, এটা অরেঞ্জ, এটা রেড, এটা ইয়েলো, আর এটা হচ্ছে এজির কোডিং দেওয়া আছে, এজি মানে সোনার চিহ্ন দেওয়া আছে। ঠিক আছে, তোমাকে তাহলে বলা হলো এর এই রোধের মান কত হবে, সেটা ক্যালকুলেট করো দেখি। আমার নিয়ম কি ছিল? প্রথম দুটো কালার কোডিংকে সিম্পলি বসিয়ে দিতে হতো। এটা অরেঞ্জ আছে, অরেঞ্জের কোডিং কত ছিল? 3 ছিল, তার প্রথমে 3 বুঝলো। আচ্ছা, রেড ছিল 2 ইনটু 10 টু দি পাওয়ার ইয়েলো কত আছে? 4 ছিল, মানে 10 টু দি পাওয়ার 4। এত ওহম +- অফ, যেহেতু এজি আছে, এজি মানে 5%, +-5%। এটা হিসাব করলে তুমি যেটা পাবে আর কি, এটা পাবে তুমি 320 কিলো ওহম +-5%। কেন বলো তো? আমরা 10 টু দি পাওয়ার 3 মানে কিলো বুঝাই, তাহলে এখানে 4 ছিল, একটা শূন্যকে এখানে পাঠিয়ে দিয়েছি, করে কিলো করে দিচ্ছি। তুমি এভাবে খুব ইজিলি করতে পারো। আচ্ছা, আরেকটা তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা যেটা হোমওয়ার্ক করবে, দেওয়া আছে একটা রোদ এভাবে 3টে কালার কোডিং থাকলো, 4 নম্বর থাকবে। প্রথমটা ইন্ডিকেট করছে ভায়োলেট, 2 নম্বরটা আছে গ্রিন, আর 3 নম্বরটা আছে ধরো ব্লু। আর ওটা কিন্তু সিলভারের কোডিং করা আছে, এই রূপোর। হ্যাঁ, তাহলে এর কত রোধ হবে তুমি বের করো। তোমরা এই রোধকের মান বের করতে পারলে কি না আমাকে কমেন্টে অ্যান্সার করে জানাও, ঠিক আছে? এইবার আমরা যেটা ডিসকাস করব শান্ট সম্পর্কে। শান্ট যাকে বলা হয় বিকল্প পথ।
শান্ট বা বলা হয় বিকল্প পথ। এই বিষয়টা কি হয় দেখো, অ্যাকচুয়ালি এই ব্যাপারটা আমাদের বর্তমানে বিভিন্ন রকম রাস্তাতে জ্যাম কাটানোর জন্য ইউজ করা হচ্ছে। ধরো আমি যদি দেখি যে ধরো হাই রোডে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেলে সেখান থেকে গাড়ি যাওয়া বন্ধ হয়ে যায়, তাহলে আমাকে নিশ্চয়ই হাই রোডের পাশ দিয়ে এমন একটা এক্সট্রা একটা রোড রাখতে হবে যেটা ওই ইমার্জেন্সির সময় কাজে লাগাতে পারি আমি, যেটা আমাদের এই রোডটা আছে। তবে হাই রোডের অ্যাক্সিডেন্ট হলে গাড়িগুলো এই দিকে ঘুরে ঘুরে যায়, ঠিক একদম সেম যে কোনো ইলেকট্রিক সার্কিটের ক্ষেত্রেও এরকম শান্ট ইউজ করা হয় বিকল্প পথ হিসাবে। কিসের বিকল্প? ধরো সাপোজ এগুলো অ্যাকচুয়ালি ধরো কোনো একটা সেন্সিটিভ যন্ত্র আছে। সেন্সিটিভ মানে কি? যেখানে খুব কম কারেন্ট পাঠালেই কাজ হয়, বেশি কারেন্ট পাঠালে যন্ত্র ড্যামেজ হয়ে যেতে পারে, খুব সেন্সিটিভ। তো আমি কি করবো দেখো, এখান থেকে কারেন্ট পাঠাচ্ছি, ধরো যদি কখনো যদি খুব বেশি কারেন্ট চলে যায় তাহলে যন্ত্র কিন্তু খারাপ হয়ে যেতে পারে। আমি কী করবো, এখান থেকে একটা বাইপাস রাস্তা করে রাখবো। বাইপাস রাস্তা, যদি বেশি কারেন্ট চলে আসে তাহলে কী হবে, এখান থেকে কারেন্ট চলে যাবে, এখান থেকে কম কম যাবে। এখানে হচ্ছে খুব নিম্ন রোধের একটা তার ইউজ করা হয়, খুব নিম্ন রোধ। যখন একমাত্র যদি কখনো বেশি কারেন্ট আসে তখন একমাত্র এই শান্ট দিয়ে বাইপাস হয়ে এখানে চলে যায়, যাতে বেশি কারেন্ট গেলে যন্ত্র খারাপ হয়ে যেতে পারে। আচ্ছা আমি ধরি যে ধরো প্রথমে এখান থেকে আই কারেন্ট যাচ্ছিল এখান থেকে, এখন থেকে দুটো রাস্তায় ভাগ হয়ে গেছে। আচ্ছা আমি ধরি এই যে সেন্সিটিভ যন্ত্র গ্যালভেনোমিটার বলে একটা যন্ত্র আছে, সেটা খুব সেন্সিটিভ হয়, খুব সুবেদি যাকে বলে, বাংলায় বলে সুবেদি, একে জি দ্বারা লিখতে পারি। তো গ্যালভেনোমিটারের একটা নব থাকে, সেটা হচ্ছে কারেন্ট গেলে এইদিকে বাড়তে পারে, এদিকে বাড়তে পারে, এদিকে বাড়তে পারে, মানে কাঁটার মতো একটা, বুঝতে পারছো? ঠিক আছে, ওটা আমি তীরচিহ্ন দ্বারা ইন্ডিকেট করছি যে কারেন্ট যাচ্ছে ওর মধ্যে দিয়ে। আমি ধরি যে ধরো গ্যালভেনোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে আই জি পরিমাণ, জি ফর গ্যালভেনোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট, আর এটা শান্ট বলা হয়, শান্ট এস দ্বারা লিখবো। তাহলে এই কারেন্টটা লিখবো আই অফ এস। তাহলে দেখো এখানে আসছিল আই, দুটো ভাগের রাস্তা ভাগ হয়ে গেছে, আবার তো শেষমেশ দুটো আবার একসঙ্গে জুড়ে হবে। এখানে আসতেছে আই জি, এখানে আসতেছে আই এস, তাহলে শেষমেশ আবার এখানে আই সমান কী পাবো আমি, আই জি প্লাস আই এস পাবো। আমার আই কারেন্ট যাচ্ছিল, এখন দুটো রাস্তায় ভাগ হয়ে গেছে, আবার শেষমেশ তো জুড়ে গেছে আবার। তোমরা তাহলে ছোট্ট করে একটু শান্টের ডেফিনেশন লিখে নাও, যে আমি শান্ট কাকে বলবো, যে কোনো তড়িৎ সুবেদি মানে যেটা খুব সেন্সিটিভ হয়, বা কোনো সুবেদি তড়িৎ যন্ত্রকে, যেমন তুমি কি লিখতে পারো, যেমন হচ্ছে গ্যালভানোমিটার বলতে পারো, যেমন গ্যালভানোমিটার। আমি কেন শান্ট ইউজ করব, অতিরিক্ত প্রবাহের হাত থেকে বাঁচানোর জন্য। তাহলে লিখো যে কোনো সুবেদি তড়িৎ যন্ত্রকে অতিরিক্ত তড়িৎ প্রবাহের হাত থেকে রক্ষা করার জন্য যন্ত্রটির সঙ্গে যে নিম্নমানের রোধ, দেখো কেন শান্টের রোধকে কম রাখতে হয়, কারণ আমরা জানি যে রোধ কম মানে কি, ওর মধ্যে দিয়ে কারেন্ট খুব সহজে যেতে পারে। তুমি এখানে যদি খুব হাই রোধ ইউজ করো তাহলে এখান থেকে কারেন্ট খুব একটা যাবে না, আলটিমেট ওখান থেকে চলে যাবে, গ্যালভানোমিটারটা খারাপ হয়ে যাবে। তোমার উদ্দেশ্য হচ্ছে তুমি বেশি কারেন্ট এখান দিয়ে পাস করাবে, তাহলে তোমাকে এখানে রোধটা কম দিয়ে রাখতে হবে, সেটাই। সমান্তরাল সমবায়, এটা তো সমান্তরাল সমবায় যোগ করা আছে, রোধ সমান্তরাল সমবায়ে যোগ করা হয়, সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে তাকেই বলা হয় শান্ট বা বিকল্প পথ। ঠিক আছে, এই ব্যাপারটা অ্যাকচুয়ালি সেই ট্রাফিক সিগন্যালগুলোতে খুব ভালো বোঝা যায়। ধরো এখানটাতে একটা মিটিং আছে বা মিছিল হচ্ছে, তাহলে এখান থেকে গাড়ি জাম হয়ে যাবে, তখন কী করে হচ্ছে অন্য একটা রাস্তা দিয়ে ঘুরিয়ে গাড়িগুলোকে পাঠিয়ে দেওয়া হয়, যেগুলো ইমার্জেন্সি গাড়ি। ঠিক, কারণ এখান থেকে গাড়ি যাওয়া মানে কি, লোকের সঙ্গে ধাক্কাধাক্কি হবে, হ্যাঁ, একটা বিশৃঙ্খল পরিবেশ হয়ে যাবে। সেই জন্য ওই রাস্তা দিয়ে বেশি না পাঠিয়ে কী করা হয়, একটা অল্টারনেটিভ অন্য রাস্তা দিয়ে পাঠিয়ে আলটিমেট আমাকে সেই শেষমেশ ঘুরে ঘুরে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়, বুঝতে পারছো? আচ্ছা, এইবার আমরা ক্যালকুলেশন করা শিখবো যে তাহলে একটা কোনো
সুবেদী যন্ত্রের সঙ্গে যদি আমি শান্ট যোগ করে দিই, তাহলে ওই অবস্থায় ওই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কী পরিমাণ কারেন্ট যাবে আর ওই শান্টের মধ্যে দিয়ে কী পরিমাণ কারেন্ট যাবে, আমাকে ভ্যালুটা বের করতে হবে। এখানে আমি ইন্ডিকেট করে দিচ্ছি আইজি আইএস, ওর মানটা কত কত হবে সেটা। এবার আমরা স্টার্ট করব ওইটা ক্যালকুলেশন করা শেখা, যে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িতের পরিমাণ সেটা আমাকে বের করতে হবে। আচ্ছা দেখো, সেই যে ডায়াগ্রামটা ছিল একদম সেম ডায়াগ্রাম তুমি করতে পারো, বা সেই ডায়াগ্রাম থেকেই করতে পারো, ঠিক আছে। আচ্ছা আমি দুটো প্রান্তের নাম দিয়ে দিই। ধরো এই প্রান্তের নাম দিলাম এ, এই প্রান্তের নাম দিলাম বি, অসুবিধা নেই। এটা গ্যালভানোমিটার ছিল জি, এটা শান্ট ছিল এস, এখান থেকে কারেন্ট যেত আইজি, এখান থেকে কারেন্ট যেত আইএস। এখানে আলটিমেট শেষমেশ আই গেলে আই বেরাতো, যেটা সমান হতো আইজি প্লাস আইএস। আচ্ছা তাহলে আমি ধরি এখানে দেখো দুটোই কিন্তু একই বিভব প্রভেদে রাখা আছে, শান্টও আছে ভিএ মাইনাস ভিবির মধ্যে, আর গ্যালভানোমিটারও আছে ভিএ মাইনাস, হ্যাঁ কারণ দুটো সমান্তরালে আছে। তাহলে লিখে নাও যে গ্যালভানোমিটার ও শান্টের বিভব পার্থক্য কত হচ্ছে, দুটোই হবে ভিএ মাইনাস ভিবি। আচ্ছা এবার আমরা ওহমের সূত্র অনুসারে কাজ করব। আমাদের ওহমের সূত্র কি ছিল? ওহমের সূত্রানুসারে, আচ্ছা আমি ধরি দেখো গ্যালভানোমিটারের ক্ষেত্রে ওই ওর মধ্যে দিয়ে রোধ ধরো জি, বড় হাতের জি, আর শান্টের রোধ হচ্ছে বড় হাতের এস। তাহলে প্রথম গ্যালভানোমিটারের ক্ষেত্রে কি আসবে? গ্যালভানোমিটারের ক্ষেত্রে কি আসতো? ওহমের সূত্র ভি সমান আই আর, ভি সমান আই লেখা যায়। তাহলে ভি মানে এখানে হবে ভিএ মাইনাস ভিবি, আই তো হচ্ছে আইজি, ওখানে ওর মধ্যে আইজি কারেন্ট যাচ্ছে, আর রোধ আমি ধরছি জি, এটা। আচ্ছা তুমি হচ্ছে শান্টের ক্ষেত্রে ধরো, শান্টের ক্ষেত্রে একই হবে ভিএ মাইনাস ভিবি আইএস ইন্টু রোদেস। এটাকে যদি আমি তুলনা করি, দুজনে তো বিভব দেখিয়েছে, মানে কি এইটা সমান এটা লিখতে পারি, তাহলে তো পাবো আমি আইজি ইন্টু জি সমান হবে আইএস ইন্টু এস। আচ্ছা এখানে এবার একটা কাজ করবো আমি, দেখো পাশে আমি এখানে কী পেয়েছিলাম, মোট কারেন্ট আই সমান হতো আইজি প্লাস আইএস, তো ওখান থেকে আমি আইএস এর মান বের করতে পারি। ওখান থেকে আইএস কত হবে? আই মাইনাস আইজি, সিম্পলি এটাকে এদিকে পাঠিয়ে দিচ্ছে, মাইনাস হয়ে গেছে। তাহলে এখানে আইএস এর জায়গায় আমি এই মানটা এখন বসাবো, আইজি। আচ্ছা আইএস এর জায়গায় লিখবো আমি আই মাইনাস আইজি ইন্টু এস, অসুবিধা নেই। হ্যাঁ দেখো এই যে এটা গুণ করলে দুটো আসবে, একটা হবে আই ইন্টু এস, একটা হবে আইজি ইন্টু এস। ওই মাইনাস আইজি ইন্টু এসটাকে এদিকে পাঠিয়ে দেবো, প্লাস হয়ে যাবে। তাহলে আইজি ইন্টু জি প্লাস আই ইন্টু এস সমান ওদিকে থাকবে, ও সরি এটা আইজি ইন্টু এস হবে আই ইন্টু এস। এটা বুঝতে পারছো না? পারো? কিচ্ছু করিনি, এটাকে এদিকে পাঠাইছে তো এদের রাখছি। আইজি কমন না, আইজির মান বের করো। আমি একবার আইজির মান বলে দিচ্ছি, দেখো তাহলে কী আসবে এদিকে, এস বা এটা কমন নিলে আসে জি প্লাস এস বা এস প্লাস জি, ওইটা ইন্টু আই। এটা আমি পেয়ে গেলাম যে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কী পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় সেটা। তুমি যদি চাইতে সে শান্টের মধ্যে দিয়ে বের করবে, একদম সিমিলার, হ্যাঁ তুমি চাইলে ক্যালকুলেশন করতে পারো। আমি এখানে করছি না, ডাইরেক্ট লিখে দিচ্ছি আমি। আইএস এর মান কী হবে, এখানে যেগুলো এস আছে সেগুলো জি হয়ে যাবে, আর জিটা এস হয়ে যাবে। তাহলে হবে জি বাই জি প্লাস এস ইন্টু আই। তুমি চাইলে ক্যালকুলেশন করতে পারো, এই রেজাল্ট আসবে, ঠিক আছে। তাহলে আমরা শান্টের মধ্যে দিয়ে কারেন্ট আর গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট দেখলাম। এবং যেহেতু আমি বলছিলাম, দেখো আমি সেই সংজ্ঞাতে বলছিলাম যে এই এস এর মানটা খুব ক্ষুদ্র হয় শান্টের রোধ,
তার মানে এখানে আমি কী বলতে পারি, এখানে এস এর ভ্যালুটা খুব ছোট হয় ফ্রম জির থেকে, মানে খুব ছোট হয়, সেই জন্য। তাহলে তুমি ভ্যালুর দিকে দেখো, যার এস ছোট, তার মানে উপরে যদি ছোট বসে আলটিমেটলি আইজির মান ছোট আসবে। আর জিটা বড় আছে, তাহলে ও জি উপরে আছে, ও জি বড়, মানে আইএসটা বড় হবে। তার মানে বুঝতে পারি যেহেতু এইটা হয়, তাহলে আমি বলতে পারি আইএসটা খুব বড় হবে ফ্রম আইজি। মানে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট যায় তার থেকে বহুগুণ বেশি যায় এই শান্টের মধ্যে দিয়ে। এবার আমরা শিখব যে তড়িৎ কোষের সমবায়। তড়িৎ কোষের সমবায়, যেমন আমরা একটু আগে দেখছিলাম রোধের সমবায় হয়, এমনি তড়িৎ কোষেরও সমবায় হয়। এবং সমবায় দুটো টাইপ আমরা করব, প্রথমে শ্রেণী করব, তারপর সমান্তরাল করব, তারপর করব মিশ্র সমবায়, মানে শ্রেণীও থাকবে সমান্তরালও থাকবে একসঙ্গে। আচ্ছা, প্রথম স্টাডি করব আমরা অ্যাবাউট শ্রেণী সমবায়, সিরিজ কম্বিনেশন। দেখো শ্রেণী সমবায় ব্যাটারি আমরা প্রায় রেগুলার ইউজ করি। তুমি যদি দেখা যাচ্ছে আগের যে লাইটগুলো পাওয়া যেত, লাইট লম্বা লম্বা লাইট, তাদের একসঙ্গে দুটো বা তিনটে ব্যাটারি পরপর দেওয়া থাকতো। তো সেখানে দেখো ব্যাটারিগুলোকে কী থাকে, পরপর পরপর থাকে, মানে সেখানে বলতে পারো তুমি শ্রেণী সমবায় যেন যুক্ত থাকে। মানে তুমি চাইলে এইভাবে ভাবতে পারো যে আমি অনেকগুলো ব্যাটারিকে যেন পরপর জুড়ে দিচ্ছি, একটার মাইনাসের সঙ্গে একটা প্লাসের, একটা মাইনাসের সঙ্গে একটা প্লাসের, পরপর যোগ হবে। আর কি করবো আমি, দেখো ব্যাটারি আচ্ছা ঠিক আছে, আমি ওর এদিকে একটা রেজিস্ট্যান্স দিয়ে যোগ করে দিচ্ছি, লোড, কারণ আমাকে তো কারেন্ট পাঠাতে হবে, ঠিক তো। মানে এখানে হচ্ছে তড়িৎ কোষগুলো আছে, মানে এখান থেকে ইলেকট্রনগুলো যাওয়ার সময় শক্তি পাবে, আর এই রোদ আছে মানে এখানে এসে খরচা করবে। এখানে তুমি চাইলে ল্যাম্প লাগিয়ে রাখতে পারো, টিভি চালাতে পারো, সেই খরচার জায়গাটা হচ্ছে রোদ, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা যে ব্যাটারি আছে, প্রত্যেক ব্যাটারি সেই তড়িৎচালক বল থাকে, আগের দিন দেখছিলাম। আমি ধরি এর তড়িৎচালক বল ই আছে, প্রত্যেকের সমান, হ্যাঁ, প্রত্যেকটাই একই রকম ব্যাটারি। আর প্রত্যেকের অভ্যন্তরীণ রোধ পড়ছিলাম যে ছোটো হাতের আর, এর ধরি ছোটো হাতের আর, এরও আর, এরও আর, সবেরই স্মল আর। আচ্ছা আমি তিনটা আঁকছি, তুমি চাইলে আরও তো করতে পারো। আচ্ছা আমি ধরি যে এখান থেকে ধরো যেহেতু একটা সিরিজ আছে, তাহলে আইএস পরিমাণ কারেন্ট যাচ্ছে, এই আইএস কারেন্ট কিন্তু প্রত্যেকের মধ্যে দিয়ে যাবে, একদম পুরো সিস্টেমে ঘুরবে আইএস কারেন্ট। আচ্ছা, তো বেসিক্যালি এখান থেকে আমি বের করবো যে কোনো ব্যাটারিগুলোকে তাহলে যদি শ্রেণী সমবায় যোগ করা হয়, তাহলে তখন ওভারঅল কত কারেন্ট ওই সার্কিটের মধ্যে পাওয়া যায় সেটা দেখতে পাবো। আচ্ছা আমরা সেই ওহমের সূত্রে জানতাম ভি সমান আই আর, তাহলে আই সমান হবে ভি বাই আর। তাহলে এখানে মোট দেখো প্রত্যেকটা কোষের তো তড়িৎচালক বল কত ছিল, ই করে লিখো ওটা তাহলে, যে প্রত্যেকটা কোষের তড়িৎচালক বল ই করে ধরছি আমি, প্রত্যেকটা কোষের তড়িৎচালক বল কত ধরছি ই করে, আর ওর অভ্যন্তরীণ রোধ কত, প্রত্যেকটা কোষের অভ্যন্তরীণ রোধ স্মল আর। আর এই বাইরে যে রোধটা লাগে সেটা বলা হয় বহিস্থ রোধ, একে বড় হাতের আর দ্বারা লিখে রাখো। এই বড় হাতের আরটা হচ্ছে বহিস্থ রোধ, বহিস্থ রোধ। এবার বলো আমি যদি n সংখ্যক তড়িৎ কোষকে সিরিজে যোগ করি, তাহলে মোট তড়িৎচালক বল কত হবে, ই প্লাস ই প্লাস ই প্লাস করে সব যোগ 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 হয়ে যাবে। মানে এবার আমি করব যে মোট তড়িৎচালক বল কি হবে, এরকম n সংখ্যক ই দিয়ে যোগ করতে হবে, ঠিক তো। আরও থাকবে যোগ করলে তুমি কত পাবো, আমি n ইন্টু ই, বুঝতে পারছো না পারেন। দুটা কোষ থাকলে হতো ই প্লাস ই মানে 2e, n সংখ্যক কোষ আছে তাহলে n ই। আচ্ছা মোট অভ্যন্তরীণ রোধ কত আসবে, মোট অভ্যন্তরীণ রোধ ওই সব আর যোগ হবে, আর 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 আলটিমেট হবে n ইন্টু আর। সিরিজে থাকলে রোধগুলো এমনি সিম্পলি যোগ হয়ে যায়, ওই জন্য সিম্পলি যোগ করে দিয়েছি। তাহলে এর মধ্যে প্রবাহিত তড়িৎ
মানে আইএস ধরছিলাম আমি, আই সমান কী হয় ভি বাই আর, ভি মানে কত ওই যে মোট মোট তড়িৎচালক বল যেটা এনি, এনি বাই মোট রোধ, অভ্যন্তরীণ রোধ এটা বাইরে আছে আর, তাহলে এই দুটাকে যোগ করতে হবে আর প্লাস এটা, তাহলে বেরালো যদি কোনো এন সংখ্যক তড়িৎ কোষকে শ্রেণী সমবায় যোগ করা হয় তার ক্ষেত্রে প্রবাহিত তড়িতের রাশিমালা। এবার আমরা ডিসকাস করব সমান্তরাল। এবারে করব আমরা সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায় অনেকগুলো তড়িৎ কোষকে সমান্তরালে যোগ করবো আমি। প্রত্যেকটা কোষের তড়িৎচালক বল ই করে ধরি আমি, ই। আচ্ছা, প্রত্যেকের অভ্যন্তরীণ রোধ স্মল আর করে, আর পুরো সিস্টেমটাকে আমি এটা বাইরে একটা বড় আর দিয়ে লোড করে রাখবো। এটা হচ্ছে বড় হাতের আর। দেখো 1 2 এখানে তুমি চাইলে আরও অনেক কোষ যোগ করতে পারতে পরপর ডট করে। আমি এখানে ধরি আর এন ধরবো না, আগে একটা এন ধরছি, এবার তাহলে ধরবো এটা এম নাম্বার, এম সংখ্যক ধরলাম যে কোষ আছে বা এম সংখ্যক লাইন আছে বলতে পারো। তাহলে এর ক্ষেত্রে দেখো, আচ্ছা এর ক্ষেত্রে মোট তড়িৎচালক বল কী হবে? সমান্তরালে কি হয়? প্রত্যেকের ই হলে তাহলে কী হবে? তাহলে মোট তড়িৎচালক বল ই হবে। আমার সমান্তরালের নিয়ম ছিল যে প্রত্যেকের বিভব প্রভেদ একই হয়, তাহলে প্রত্যেকের ই আছে, তাহলে টোটালটাও ই হবে। এখানে আমি যেটা পাচ্ছি মোট তড়িৎচালক বল সেটা ই, শুধু ই, এম কেন হবে? আমার সমান্তরালের নিয়ম কি হতো? প্রত্যেকের বিভব প্রভেদ একই হয়, তো তুমি যে কোনো একটা দেখো না কি আছে, ই আছে, তাহলে প্রত্যেকে ই পাবে, ওটাই হবে মোট। কিন্তু অভ্যন্তরীণ রোধ দেখো, তুমি যদি ব্যাটারি বদলে যদি রোধ বলে ভাবো, তাহলে এটা দেখো যে সমান্তরাল সময়ে পড়ে আছে, তাহলে তুল্য রোধ পাবে তুমি, মানে সে 1/r পি সমান আসবে 1/r প্লাস 1/, এরকম চলবে, এম সংখ্যক চলবে, এম সংখ্যক, তাহলে এটা আসবে m/r আসবে। তাহলে আর পির মান কত পাবো আমি? r/m হবে। আচ্ছা, তাহলে এর ক্ষেত্রে আমি ধরি যেহেতু এটা প্যারালাল সার্কিট আছে, তাহলে এক্ষেত্রে কারেন্ট ধরি আইপি। হ্যাঁ, তাহলে এর ক্ষেত্রে প্রবাহিত তড়িৎ বলতে পারো তুমি, বা বলতে পারো বাহিত তড়িৎ প্রবাহ, আইপি সমান, আই সমান হয় v/r, ভি মানে এখানে ই আছে, আর আর মানে হচ্ছে এইটা, আর বাইরে আছে বড় হাতের আর, মানে আর প্লাস r/m। দেখো এখানে এম যদি আমি লসাগু নেই, এই এমটা উপরে উঠে যাবে, এখানে হিসাব করলে আসবে এরকম me/mr প্লাস মলা, আইপি সমান এটা আসবে অবশ্যই। এখানে আটটা ছিল বহিস্থ রোধ, একই, আমি আসলে লিখিনি, স্মল আরগুলো হচ্ছে অভ্যন্তরীণ রোধ। আমি সবাই একই বলে ধরছি, আমি একই কোম্পানির একই রকম সাইজের ব্যাটারি লাগাইছি, তাহলে মোটামুটি একই রকম হবে। হ্যাঁ, তুমি যদি টাইগারের সঙ্গে নিপো মিশাও তাহলে আলাদা হবে। আমি সব এখন এভারেডি লাগাইছি। এটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ। আচ্ছা দেখো, তাহলে এটা আমি পেলাম সমান্তরালের ক্ষেত্রে। আমি সিরিজে কি পেয়েছিলাম মনে আছে? আগেরটাতে আইএস সমান ছিল NE/R প্লাস NR পেয়েছিলাম। এটা কখন পেলাম? যদি আমি সব একই রকম কোষ লাগাই, যার প্রত্যেকের অভ্যন্তরীণ রোধ আর তড়িৎচালক বলি সবসময় যে একই ব্যাটারি হবে এমন কোনো কথা নেই, তুমি যেটা বললে। এবার আমি বিভিন্ন রকম টাইপের ব্যাটারি লাগাবো, যদি প্রত্যেকের যদি লিখে রাখার কেস যে যখন ই এবং আর প্রত্যেকের আলাদা হয়, ঠিক আছে, প্রত্যেকের আলাদা, তখন তাহলে কি আসবে? আইএস সমান উপরে কি ছিল এনি, মানে কি প্রত্যেকের তড়িৎচালকগুলির যোগফল। তাহলে এখন আমি কি পাবো? প্রথমটা যদি E1 হয়, তারপরে E2 হবে, এরকম করে n নাম্বার যোগ হতে থাকবে, ডিভাইডেড বাই আর, তো আর যেমন আছে থাকবে, কিন্তু এটা NR যেটা আছে একটা আসবে R1 R2, এরকম করে, বুঝতে পারছো? এটা হচ্ছে স্পেশাল ইকুয়েশন যখন
বিভিন্ন রকম ডিফারেন্ট তড়িৎ কোষকে যোগ করা হবে, একই রকম টাইপের নয়। তখন এবার আমরা করব মিশ্র সমবায়। মিশ্র মানে কি, যেখানে সিরিজ কানেকশনও থাকবে সঙ্গে সঙ্গে প্যারালালও থাকবে। এর কানেকশান কীরকম হবে, তুমি অনেকগুলো ব্যাটারিকে যেমন সেই শ্রেণীতে যোগ করতে এরকমভাবে, ওরকমভাবে ওর অনেকগুলো লাইন হবে, তাহলে সমান্তরাল হয়ে যাবে। আবার এই দিকে হচ্ছে অনেক সংখ্যক লাইন থাকতে পারে এবং ডট করে অনেক থাকবে। আমি আমার একটা শেষটা দেখিয়ে দিই, ব্যাস। আমি ধরি এদিকে শ্রেণী সমবায়গুলোর ক্ষেত্রে n সংখ্যক কোষ আছে, হ্যাঁ, এদিকে আছে n সংখ্যক লাইন, আর এই দিকে নিচের দিকে আছে m সংখ্যক, ঠিক আছে। আবার সে তুমি ধরে নাও যে প্রত্যেকটা ব্যাটারির তড়িৎচালক বল ই আছে আর অভ্যন্তরীণ রোধ আর আছে, প্রত্যেকটা একই। আমি আইডেন্টিক্যাল ধরে নিচ্ছি, আমার হিসাব করতে সুবিধা হবে। প্রত্যেকটা এইভাবে। আবার যেমন আমার সেই নিয়ম ছিল, এটা বাইরে একটা বড় রোধের সঙ্গে তুমি ব্যাপারটাকে যোগ করে দিবে, ঠিক আছে। এটা বহিস্থ রোধ বড় হাতের আর। আচ্ছা, একটা ব্যাপার বুঝো, এখানে মোট তড়িৎচালক বল কী হবে, আমরা সেই সমান্তরালে কী দেখতাম, এই লাইনেও যা হয় এই লাইনেও তা হয়, এই লাইনেও তা হয়, তাহলে যে কোনো একটা লাইন বের করলেই তো হয়ে যায়, মানে এটা এনই হবে, এন নাম্বার আছে। তাহলে এক্ষেত্রে মোট তড়িৎচালক বল হবে এনই। এটা বুঝতে পারছো না পারোনি, কেন এনই হলো? একটা লাইনে মোট হয় এনই, আবার সমান্তরালের নিয়ম কী ছিল, প্রত্যেকের হচ্ছে সমান হতে। এই তুল্য রোধ আমি বের করবো, তুমি আগে বলো এই একটা লাইনের মোট অভ্যন্তরীণ রোধ কত হবে? এন নাম্বার আছে তো, তাহলে ওর আবার সমান্তরাল শ্রেণী আছে, তাহলে আমি 1/r মান এরকম করতে পারি কি, 1/nr প্লাস 1/nr এরকম করে চলবে। তাহলে এখান থেকে এগুলো যোগ করলে কী হবে, m ইন্টু এগুলো m সংখ্যক লাইন ছিল, হ্যাঁ, ওটা হবে m/nr। বুঝতে পারো না, একটা লাইনের মোট হয় এখানে নিয়ম অনুযায়ী 1/nr, মানে 1 করে লেখা হচ্ছে বলে, তাহলে m সংখ্যক লাইন আছে এইদিকে, তাহলে ওটা ইন্টু m, তাহলে rp মান কত আসবে, nr/m আসবে। এটা বেরালো মোট অভ্যন্তরীণ রোধ টোটালটা। আচ্ছা, তাহলে তুমি সিম্পলি সেই কারেন্টের সূত্র জানতে, তাহলে এক্ষেত্রে প্রবাহিত কারেন্ট, প্রবাহিত তড়িৎ, এটা এমনি আই দ্বারা লিখো, হ্যাঁ, আই। তাহলে আই সমান হবে মোট তড়িৎ বলে এনই ছিল বাই আরপির মান কত বেরিয়েছে, nr/m, আর বহিস্থ রোধ আছে বড় হাতের আর। হিসাব করে দেখো, এমটা নিচে লসাগু যাবে, উপরে উঠবে, তাহলে উপরে হবে mnr, সরি mni বাই নিচে হবে nr প্লাস mr আসবে। এটা বেরোলো মিশ্র সমবায়ের ক্ষেত্রে প্রবাহিত তড়িতের রাশিমালা। তাহলে এবার আমরা একটা কোশ্চেন ডিসকাস করব যে মিশ্র সমবায়ে সর্বোচ্চ তড়িৎ প্রবাহিত হওয়ার শর্ত, সর্বোচ্চ তড়িৎ প্রবাহিত হওয়ার শর্ত। আগে তুমি লিখো তাহলে যে মিশ্র সমবায়ে তুমি কারেন্টের কি ফর্মুলা পেয়েছিলে এক্ষুনি, সেই ছিল mne/nr প্লাস mr, সেটা লিখো তাহলে। mne বাই ছিল nr প্লাস m বড় হাতের আর ছিল। আচ্ছা দেখো, আমি নিচের এই দুটো রাশিকে এরকম করে লিখতে পারি কি, এগুলোকে চালাকি করা বলে, মানে যখন হাতে কিছু অপশন নেই তখন কী করবো, বসে বসে হ্যাঁ একটা জিনিসকে সুন্দর সাজাবে আবার কাটবে। তো আমি বেসিক্যালি √nr তার হোল স্কয়ার লিখতে পারি, বুঝতে বিশেষ কাজ নেই তো। এটা হবে mr √স্কয়ার, এটা আমি করবো a² + b² সূত্রে, এই জন্য করছি, এমনি করি না অতটা। আচ্ছা, তাহলে mne/a² + b² সূত্র করবো সে a - b হোল স্কয়ার আকারে, মানে এটা হবে √nr মাইনাস √mr তার হোল স্কয়ার প্লাস 2 × √nr × √mr হবে।
এখানে আমাকে কন্ডিশন বের করতে হতো যে সর্বোচ্চ তড়িৎ প্রবাহ পাওয়ার শর্ত। তাহলে তুমি বলো এখানে আই কখন সর্বোচ্চ হবে বলো তো? যদি নিচেরগুলা কমে যায়, এ প্লাস আছে এ কমবে না, কিন্তু এ দেখো মাইনাস আছে, মানে একে আমি শূন্য চাইলে করতে পারি। হ্যাঁ, তার মানে তাহলে লিখো যে আই এর মান সর্বোচ্চ হবে যদি কি হয় না, এই পোর্শনটা সমান 0 হয়, এইটা এ তো 0 হবে না, কিন্তু এ 0 হতে পারে, মানে আই ম্যাক্স হবে আর কি, বুঝতে পারছো? আই ম্যাক্সিমাম কখন হবে? যদি ওই পোর্শনটা যে √ অফ এনআর মাইনাস √ অফ এম আর তার হোল স্কয়ার সমান যদি 0 হয় তবেই হবে। এবার দেখো এদিকে স্কোয়ার আমি স্কোয়ার করে তুলে দিতে পারি, তুলে দিলে √ অফ এনআর সমান আসবে √ অফ এম আর, তাহলে √ অফ এন আর সমান হবে √ অফ এম আর। রুট তুলে দাও, তাহলে এখান থেকে বড় হাতের আর সমান আমি কি পাবো দেখো, এন আর বাই এম আসবে। তার মানে এটাই হচ্ছে কন্ডিশন যে বহিস্থ রোধরা অভ্যন্তরীণ রোধের n/m গুণ হয়, মানে যতগুলো শ্রেণী আছে ততগুলো সমবায় তার যদি সঙ্গে যদি মাল্টিপুল হয় তাহলেই একমাত্র সর্বোচ্চ তড়িৎ প্রবাহ পাওয়া যাবে। এই ভ্যালুটা কিন্তু বোঝাতো মোট অভ্যন্তরীণ রোধ, সেই আরপি সমান পেয়েছিলাম ওটা। হ্যাঁ, তাহলে এটা আমি পেলাম যে বহিস্থ রোধ সমান, তাহলে কী হচ্ছে, বহিস্থ রোধ সমান হচ্ছে মোট অভ্যন্তরীণ রোধ। হ্যাঁ, মোট অভ্যন্তরীণ রোধ, এটাই হচ্ছে শর্ত। তাহলে সর্বোচ্চ তড়িৎ প্রবাহ পেতে গেলে আমাকে অবশ্যই অভ্যন্তরীণ আর বহিস্থ রোধকে সমান হতে হবে, মোট অভ্যন্তরীণ আর বাইরেটা, ঠিক আছে? এটাই হচ্ছে শর্ত। তাহলে সর্বোচ্চ তড়িৎ প্রবাহটা কত হবে? আমি সিম্পলি এই আরের জায়গায় এই মানটা বসে দেবো, কাজ শেষ। সর্বোচ্চ তড়িৎ প্রবাহ তাহলে তখন কত হবে? যখন তাহলে আই ম্যাক্সের মান কত হয় দেখি, সূত্র ছিল আমার MNE ডিভাইডেড বাই, আচ্ছা দেখ একে তুমি দুভাবে করতে পারো, আমি একটা বড় করে জল মিশিয়ে দেবো কি তাড়াতাড়ি হয়ে যাবে। আমার শর্তে কী বলা ছিল দুটোকে সমান হতে হবে, তাহলে আমি এখন এনআরের জায়গায় তো আবার এমআর লিখতে পারি, মানে নিচে হয়ে যাবে 2mr, ঠিক তো? বুঝতে পারিনি বাচ্চা, বা 2nr, ঠিক আছে, দুটো সমান হয়ে যাবে। দেখো একটা nn কাটবে, me/2, এইটা হতে পারে ম্যাক্সিমাম কারেন্ট, বা তুমি যদি এখানে এমআরটাকে রাখতে 2mr, তাহলে সেক্ষেত্রে আইম্যাক্স আসতো হ্যাঁ ne/2 বড় হাতের আর, এইটা ব্যাস। আজকে তাহলে এতটাই থাক। হ্যাঁ, তাহলে যখন সর্বোচ্চ তড়িৎ প্রবাহিত হবে তখন কিন্তু পার্টিকুলার এই এতটা পরিমাণে তড়িৎ প্রবাহিত হতে পারে ম্যাক্সিমাম, ব্যাস।